নাম্বার 9 ভুটানের, যিনি মূলত খেলছেন আজকের ম্যাচে ব্যাকলাইনে। ব্যাপারটা একটু অদ্ভুত বটে, তবে ওই জায়গায় একটা ফাউল বাংলাদেশকে ফ্রি কিক কনসিড করিয়েছে। ঠিক 55 মাস পর, অর্থাৎ প্রায় 4.5 বছর পর, ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায় বাংলাদেশের ফুটবল ম্যাচ, ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল ফ্রেন্ডলি 2025 বাংলাদেশ ভার্সেস ভুটান। আজকে সাউথ এশিয়ার আরেক দেশ ভুটান, তাদের বিপক্ষেও বাংলাদেশ প্রস্তুতিটা সারছে, কারণ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বের পরীক্ষা। ভুটানের স্টার্টিং লাইন আপ, গেলছেন তিনি রয়েছেন গোলকিপিং পজিশনে, 3 জন সেন্টার ব্যাক নিয়ে খেলছেন তেনজিন নোরবু ইয়েশি এবং তেনজিন দোরজি। 2 উইং ব্যাক সেখানে রয়েছেন শেলটন দোরজি এবং নিমা ওয়াংদি, কার্মা শেলতেরিম পেমা, কিমা ওয়াংচুক এবং দাওয়া। বাংলাদেশের স্টার্টিং 11 রাকিব শুরু করছেন নাম্বার 9 পজিশনে। গোলবারের নিচে আরো একবার মিতুল মার্মার জায়গা হয়েছে সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মন, তারিক কাজী। 2 ফুল ব্যাক তাজউদ্দিন সাদউদ্দিন, 2 ভাই। মিডফিল্ডে লেস্টার সিটির হামজা চৌধুরী স্টার্ট করছেন সোহেল রানার সঙ্গে, এবং ফ্রন্ট লাইনে জামাল ভুইয়া, কাজিম শাহ, ফাহমিদুল অভিষেক হচ্ছে এই তরুণ ফুটবলারের। আর রাকিব রয়েছেন নাম্বার 9 পজিশনে। এক্সপেক্ট করা যায় বাংলাদেশ 4-2-3-1 ফরমেশনে স্টার্ট করবেন ম্যাচটা। আজকের ম্যাচ অফিসিয়ালস কাসুন লাকমাল ওয়েরকেদয়, দেনিয়ে বাকারামা হেমাতুঙ্গা এবং কুমারা পাতমারা দিসি দিয়াস, এবং ফোর্থ অফিসিয়াল নাসির উদ্দিন। অবশ্য দর্শকরা তাকে সেই কাজে বাধ্য করতেও পারেন। তারা কাকে কাকে ভালোবাসেন সেটা তারা লিখে এনেছেন, সেটা তারা হৃদয় ধারণ করেন। সেখানে হামজা ফাহমিদুলের নাম দেখলাম আমরা, বাংলাদেশের ফ্ল্যাগ দেখলাম, সৌমিত সোমকেও দেখা যাচ্ছে স্ক্রিনে। তিনি আজকে সকালে কানাডা থেকে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের পাসপোর্টটাও পেয়ে গেছেন, ফিফার সব ঝামেলাও শেষ। সৌমিত সোমকেও আমরা দেখব হয়তোবা 10 তারিখ সিঙ্গাপুরের এগেইনস্টে ম্যাচটাতেই। হামজাকে আমরা আগের ম্যাচেও যেমনটা দেখেছিলাম ঠিক একই রকম সবার সঙ্গে তিনি গলা মেলাচ্ছেন, সবাইকে জড়িয়ে নিচ্ছেন। তিনি জানেন এই ম্যাচগুলো তার জন্য গুরুত্বপূর্ণ, তিনি জানেন এই দেশের জন্য গুরুত্বপূর্ণ, তিনি জানেন নতুন এক গল্প লেখার সূচনা তার কলমেই হয়েছে। হামজা চৌধুরী এই মাঠে তার জন্য গর্জন শোনা যাবে আর কিছুক্ষণ পর। ফাহমিদুল শুরু করেছেন, জামাল ভুইয়া হামজার পার্টনারশিপ দেখার অপেক্ষায় এই স্টেডিয়াম। হামজা ইজ এ লিডার, তারিক তপুর সেন্টার ব্যাক পার্টনারশিপ, সঙ্গে সাদ এবং তাজ 2 ভাই। এই জাতীয় স্টেডিয়ামে সবটুকু উপলক্ষ আছে বাংলাদেশের ম্যাচে দর্শকদের জন্য। অ্যান্ড উই হ্যাভ কিকড অফ। আরও একবার হোম অফ ফুটবলে ফিরল ফুটবল বহুদিনের বিরতির পর, এবং শুরুতেই কিক অফ থেকে দূর থেকে একটা শট ভুটানের, সেটা কিছুটা হলেও ভড়কে দিয়েছিল গোলকিপার মিতুল মার্মাকে। এই ধরনের শটে তারা পারদর্শী, তারা সাধারণত যে কাজটা করে কিক অফ থেকেই তারা লং বলে একটা চেষ্টা করলো, এবং লং বলে এই দলটার দক্ষতা ভালো। শেলটেরিম তিনি নিয়েছিলেন সেই শটটা। ভুটানকে আমরা লং শট যেমন নিতে দেখব, আমরা লং বলের খেলার চেষ্টা তারা করবে। ইয়েমেনের এগেইনস্টে আমরা সেটা দেখেছি। তবে বাম প্রান্ত দিয়ে এই মুহূর্তে রাকিব, তিনি ছোটাটা শুরু করেছিলেন, তবে বলের পেস ছিল বেশি, সেটা চলে গেছে টাচ লাইনের বাইরে। ফাহমিদুল ইতালির সিরি ডিতে যিনি খেলে থাকেন অলবিয়ার হয়ে, বাংলাদেশে এসেছেন প্রথমবার বাংলাদেশের হয়ে মাঠে নামতে। বলটা ওই জায়গায় জিতেছিলেন সোহেল, এবং এরপরে যে পাসটা দিলেন সেটা খুব বেশি ভালো জায়গায় পৌঁছতে পারেননি হাভিয়ার কাবরেরা, বাংলাদেশ দলের কোচ। প্রথম ম্যাচে এশিয়ান কাপ বাছাই পর্বে ড্র করেছে তার দল সিঙ্গাপুরের সঙ্গে। জয়টা একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ কোচের জন্য, তবে তার আগে আপাতত তার সব মনোযোগ এই ম্যাচে। সোহেল বলটা দিয়েছেন সাদকে, ফাহমিদুলের পাস খুঁজে নিয়েছে তপুকে, তারিক সেটা চাইছেন, তারিকের কাছে অপশন আছে তাজ। তারিক, তপু, বসুন্ধরা কিংসের 2 সেন্টার ব্যাক, ক্লাবের মতো জাতীয় দলেও পার্টনার তারা। সাদউদ্দিনও ওই ক্লাবেই খেলেন।
সাদের পাস টার্গেট ছিল সেখানে কাজেম শাহ, রাকিব চেষ্টা করছেন বলটা লুফে নেওয়ার, যদিও শেষ পর্যন্ত ভুটানের প্রেসিং এর কাছে ওই জায়গায় তিনি আর পেরে ওঠেননি। তারিককে খানিকটা প্রেসারে রাখার চেষ্টা ছিল, যদিও তারিক সেখান থেকে দারুণভাবে বলটা দিয়েছেন এবং সেখান থেকে রাকিব কাজেম শাহর কাছ থেকে পাস পেয়েছেন। তারপরে ভালো একটা কাটব্যাকের সুযোগ তার সামনে ছিল, ফিরতি বল, সেকেন্ড বলটা বাংলাদেশের পায়ে যে শট হয়েছে সেখানে জামাল ভুঁইয়া পাটা ছোঁয়ালেই হয়তো পেয়ে যেতে পারতেন গোলের দেখা। দারুণ একটা শুরু বাংলাদেশের ম্যাচের তৃতীয় মিনিটেই, একটা টিম গেম। তারিক থেকে কাজেম শাহ, এরপর সামনে বাড়ানো রাকিবের সবচেয়ে ফেভারিট যে পজিশনটা মাঠের ডান প্রান্ত দিয়ে অপারেট করা, সেখান থেকে পেনাল্টি ঢুকে তার যে কাটব্যাকটা, সেটাই একটা সুযোগ করে দিয়েছিল। এবং সাফেও কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, অর্থাৎ 2023 সাফ যেটার কথা আমরা বলছি, সেই 23 সাফে বাংলাদেশ যেই ধরনের ফুটবলটা খেলেছিল, যে প্ল্যানিংটা ছিল, রাকিব রাইট সাইড থেকে, মোরসালিন লেফট সাইড থেকে, জামাল ভুঁইয়া 4-4-2 ডায়মন্ডের টপে, তিনি ঢুকে যাবেন পেনাল্টি এরিয়ার ভেতর, অলমোস্ট সেম একটা স্ক্রিপ্ট কিন্তু এই ম্যাচের শুরুতেও আমরা দেখলাম। কাজেম শাহ এরই মধ্যে বেশ কিছু জায়গায় ভালো করেছেন। বাঁদিকে ফাহমিদুলের পায়ে বল, সেখান থেকে জামাল ভুঁইয়া বক্সের ভেতরে, হামজা চৌধুরীর শট ব্লকড। হোয়াট আ মোমেন্ট! পেনাল্টি এরিয়া ঠিক বাইরে পেয়ে গিয়েছিলেন, ফুটের ফ্রন্ট পার্টটা দিয়ে তিনি আলটিমেটলি ট্রাইটা করেছিলেন। ফাহমিদুল এখনো তার কন্ট্রোলে, সেখান থেকে সাদ, এবং এই দুজনের মধ্যে বেশ কিছু পাসিং কিন্তু আমরা দেখছি এই ম্যাচের শুরু থেকেই। বাংলাদেশি পায়ে বলটা রাখছে, যেটা এক্সপেক্টেড ছিল বাংলাদেশের কাছ থেকে। জামাল, আরো একবার কাজেম শাহ ছিল তার টার্গেট, তবে জামাল ভুঁইয়াকে ম্যাচের এই মোমেন্টের ভেতরে আমরা বক্সের ভেতরে দুবার স্থান নিতে দেখলাম। সেটা হয়তো আতসুশি নাকামুরা, জাপানিজ কোচ ভুটানের, তাকে কিছুটা হলেও চাপে ফেলবে। জামালকে এত তাড়াতাড়ি আমরা বক্সের ভেতরে এত প্রেজেন্স তার কমই দেখি, এবং তিনি যেখানে আজ স্টার্ট করেছেন সেটা গোল থেকে আরও কাছে। ক্লাবে তিনি যেখানে খেলছেন এই সিজনে ব্রাদার্স ইউনিয়নের হয়ে, সেখান থেকে আরও বেশ অ্যাডভান্স পজিশনে। কাজেম শাহর পাস রাকিবের কাছে, রাকিবের শট আরও একবার সেটা আটকে দিয়েছেন তেনজিন। বাংলাদেশের প্রথম কর্নার কিক ম্যাচের 5ম মিনিটে। এই সেট পিসের প্র্যাকটিসটা বাংলাদেশ কেমন করেছে সেটার প্রথম পরীক্ষা আজকের ম্যাচটায়। এবং জামাল ভুঁইয়া তিনিই যাচ্ছেন, কাজেম শাহ সেই বিউটিফুল একটা সাপ্লাই, রাকিব ঢুকেও পড়েছিলেন, তার সেই শটটা ব্লক হয়েছে। জামাল, সেখানে বাংলাদেশের সেন্টার ব্যাকে যেমন স্থান নিয়েছেন হামজা চৌধুরীও। জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল, এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা দেখালেন কিভাবে গোল করতে হয়। সমর্থকদের যেই ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান দেওয়া শুরু করলেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই। সেট পিস থেকে সবার ওপরে তালগাছ হয়ে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী, তাকে ধরার আর কারোর সুযোগ নেই। হামজা তার দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন। হামজা যখন থেকে বাংলাদেশের জার্সিটা গায়ে চাপিয়েছেন, এরপরে প্রথম গোলটা তার কপালেই লেখা ছিল, আর কি কপাল, গোলটাও তিনি করলেন কপাল দিয়েই। পারফেক্ট স্টার্ট হামজা চৌধুরীর জন্য, একেবারে সেট আপটাও গেছে, হামজা লাফিয়ে উঠেছিলেন, এবং সেখান থেকে যে ফিনিশিংটা দরকার ছিল সেটাই করেছেন হামজা চৌধুরী। গোলকিপারের ঠিক পাশ দিয়ে, গোল লাইনের সামনে কেউ কোনো ডিফেন্ডার ছিলেন না, সেই সুযোগটাই হামজা চৌধুরী কাজে লাগিয়েছেন শতভাগ। ভুটান অবশ্য এই ক্ষেত্রে বেশ হতাশ হবে। সেট পিস থেকে যদি আপনি একজন ফুটবলারকে মার্ক করতে চান স্পেসিফিকলি, সেটা এই হামজা চৌধুরী হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজটা তারা ঠিকঠাক করেনি। হামজা চৌধুরী তার মার্কারদের অনেক পিছনে ছিলেন। তিনি যখন রান মেক করলেন জামাল ভুঁইয়ার বলটা, ততক্ষণে ফ্লাইটটা ল্যান্ড করেছে। হামজা আনমার্কড অবস্থায় বলটা দিয়েছেন, সেই জায়গায় ঠেকানোর কোনো সুযোগ ছিল না। সেই রিপ্লেটা আপনি বারবার দেখতে চাইবেন। জামাল ভুঁইয়ার ক্রস থেকে হামজার গোল, জামাল হামজা ডুও ইজ অ্যালাইভ। মুহূর্তে ভুটান জবাবটা দিতে চায়, এবং সেখান থেকেই বল নিয়ে ছুটছিলেন দাওয়া শেরিং, যিনি প্রথম কর্নার কিকটা ভুটানের পক্ষে আদায় করে নিয়েছেন। এক কর্নার থেকে হামজা কপাল খুলে দিয়েছেন বাংলাদেশের, আরেক কর্নার থেকে এবার হামজা চৌধুরীর পালা এই কর্নার ডিফেন্ড করা।
হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে বাংলাদেশের এই দলটার নিউক্লিয়াসেই তিনি। যেই কাজটা করে থাকে ভুটান, সবসময় শর্ট কর্নার কিকে তারা ট্রাই করে থাকে। এবারটা সরাসরি তারা পেনাল্টি এরিয়ার ভেতর ফেলেছিল। তোপুর প্রথম ক্লিয়ারেন্স, এরপর টাচ করে সেটা পেনাল্টি এরিয়ার বাইরে এসেছে। জামাল তিনি পেয়ে গেছেন পাস। ওয়াংচুক, পেমা, ওয়াংচুক, তার শট মিতুল মার্মা ইজিলি ব্লকড। ভুটান এই কাজটা বারবারই বোধহয় করতে চাইবে, বক্সের বেশ খানিকটা বাইরে থেকে তারা শট করতে চাইবে। তবে বাংলাদেশ বোধহয় আর একটু আগে তাদের ওই অ্যাটেম্পটগুলো আটকে দেওয়ার চেষ্টা করতেই পারে। কাজেম শাহ খুঁজে নিয়েছেন তাজকে, তারিক কাজী অফসাইড ফ্ল্যাগ অ্যাসিস্ট্যান্ট রেফারি উঠিয়েছিলেন এবং রেফারি পরে গিয়ে সেই ব্যাপারটা আমলে নিয়েছেন। অ্যাসিস্ট্যান্ট রেফারির মুখেও তাই খানিকটা হাসি। শ্রীলঙ্কান রেফারি আজকের ম্যাচটা অপারেট করছেন। আর্লি গোলটা বাংলাদেশকে বেশ খানিকটা স্বস্তি এনে দিচ্ছে এবং বাংলাদেশের এই ম্যাচ থেকে যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল করার জন্য বাংলাদেশের ক্ষেত্রটা বোধহয় আরও প্রস্তুত করে দিয়েছে। আপনি সময় যত গড়াতো তত যদি গোলটা বাংলাদেশ দেরি হতো পেতে, সেই ক্ষেত্রে বাংলাদেশের পরিকল্পনাতেও হয়তো কিছুটা পরিবর্তন আনতে হতো। তবে যেহেতু এই ম্যাচটা বাংলাদেশের জন্য অনেকটাই সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি, সে কারণে বাংলাদেশ এখন চাইলে ধীরে ধীরে ম্যাচের গ্রিপটা আরেকটু বোধহয় নিতে পারে এবং এটাই দরকার ছিল বাংলাদেশের, যে কাজটা করে ফেলেছেন হামজা চৌধুরী। জামাল, বল ডিফ্লেক্টেড। ম্যাচের সময় 10 মিনিটে গড়িয়েছে, বাংলাদেশ একটা গোল পেয়ে গেছে। যে জার্সি পরে হামজা শুরু করেছিলেন বাংলাদেশের হয়ে খেলা, সেই রেড জার্সিতেই আরও একবার মাঠে নেমেছেন তিনি। কারো মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে কেন নাম্বার 8-এর পেছনে নাম লেখা নেই, সেটা ফিফা ফ্রেন্ডলির কারণে। এই নিয়ে বড় কোনো ঘটনার কোনো সুযোগ নেই, এমনটা ইন্টারন্যাশনাল ফুটবলে হয়েই থাকে। নাম্বার 9 ভুটানের, যিনি মূলত খেলছেন আজকের ম্যাচে ব্যাকলাইনে। ব্যাপারটা একটু অদ্ভুত বটে, তবে ওই জায়গায় একটা ফাউল বাংলাদেশকে ফ্রি কিক কনসিড করিয়েছে। ম্যাচের ফার্স্ট ফাউল। শুনতে খানিকটা অদ্ভুত শোনাতে পারে যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখে তাদের জন্য। ম্যাচে 10 মিনিট পেরিয়ে গেছে, একটা ফাউলও হয়নি। ফাউলটা করেছেন সোহেল রানা, ফ্রি কিক পেয়ে যাচ্ছে ভুটান। ভুটান তারা ইয়েমেনের সাথে ড্র করেছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রথম ম্যাচটায়। ফিফা র্যাঙ্কিং 158তম দল ইয়েমেন। ভুটানের নেক্সট ম্যাচটা যেটা ব্রুনাইয়ের এগেনস্টে, সেটাও কিন্তু তাদের অ্যাওয়ে ম্যাচ এবং সেকেন্ড বাংলাদেশের হোম ম্যাচ। দাওয়া একই সাথে পেমা দুজন দাঁড়িয়ে রয়েছেন। কে নেবেন এই ফ্রি কিকটা? দাওয়া, তিনি নিয়েছেন সরাসরি, গোলকিপার মিতুল মার্মা সেভড। এই জায়গায় যেটা দেখার বিষয়, বাংলাদেশ তাদের ডিফেন্ডিং লাইনটাকে কত ওপরে রেখেছিল, বক্সের থেকেও প্রায় কয়েক গজ আরও সামনে। এবং আমরা সেট পিস ডিফেন্ডিংয়ে বাংলাদেশকে দেখছি তারা ম্যান মার্ক করছে না, রাদার তারা জোনাল মার্কিংয়ের দিকে বোধহয় খানিকটা ঝুঁকে আছে। বাংলাদেশ তাদের ডিফেন্ডিং লাইনটা যথেষ্ট হাই রেখে ভুটানের এগেনস্টে প্রেস করার চেষ্টা করছে। ভুটানের প্রথম দিকে তারা প্রেসিংটা ইন্টেন্স রাখলেও বাংলাদেশের ইন্টেন্স প্রেসিং এবং পজিশনের কাছে তারা কিছুটা একটু ব্যাক ট্র্যাক করতে বাধ্য হয়েছে। সেটাও অনেকটা সেট পিস সিচুয়েশনে দেখা গেল, কারণ আপনি চাইবেন যদি এই সেট পিসটা ঠেকিয়ে দেওয়া যায় তারপর সেখান থেকে একটা কাউন্টারে ওঠার জন্য। হামজা, সোহেল, এই মুহূর্তে বাংলাদেশের সেন্টার ব্যাকরা হাফ লাইন থেকে আরো খানিকটা সামনে। তারিক কাজী তাজউদ্দিনকে পাহারায় রাখছিলেন সেলটপ, তার কাছ থেকে সামনে যাওয়ার সুযোগ হলো না, তাই পেছনেই যেতে হলো তাকে। তপু বর্মন শেষ ম্যাচে পুরোটা শেষ করতে পারেননি, ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ভারতের বিপক্ষে। ফাহমিদুল, সোহেল, জামাল খুঁজে নিয়েছেন তারিকে। অপোনেন্টের হাফে বাংলাদেশের
ফুটবলার প্রায় সবাই, শুধুমাত্র গোলকিপার আর 2 সেন্টার ব্যাক বাদ দিয়ে এই মুহূর্তে তারিকও সেখানে প্রবেশ করছেন। তবে রাকিব রাইট উইং দিয়ে ছুটছেন, টাইট স্পেসে বলটা ধরেও রেখেছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে একটা হেভি টাচ, বল তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। গোল কিক, রেফারি ডিসিশন, যেটা নিয়ে রাকিব খুব একটা সন্তুষ্ট নন। ন্যাশনাল টিমের জার্সিতে রাকিবের 4টা গোল রয়েছে, তবে ভুটানের এগেনস্টেই কিন্তু একটা, যেটা এসেছিল সবশেষ সাফে। আপনার মনে থাকবে কান্তিরাভা স্টেডিয়ামের ডান প্রান্ত দিয়ে পেনাল্টির ভেতর রাকিব ঢুকে বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে তিনি যেভাবে বলটা প্লেস করেছেন গোলে, আমার কাছে ন্যাশনাল টিমে রাকিবের যে 4 গোল তার মধ্যে সেটা ছিল বেস্ট। ওই কাজটা রাকিব আজকের ম্যাচেও করতে চাইবেন, যেহেতু তিনি স্টার্ট করছেন আজকের ম্যাচে নাম্বার 9 হিসেবে। তবে ও পাশে ভুটান আরও একটা ফ্রি কিক আদায় করে নিয়েছে। যেখানে সোহেল রানা পেছন থেকে বাধা দিয়েছেন পেমা জাংমোকে। এই মাঠে ভুটান সবশেষ খেলে গেছে 2019 সালে একটা ফ্রেন্ডলি ম্যাচে। এরপর বাংলাদেশ কাতারের বিপক্ষে খেলেছিল তার কিছুদিন বাদেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। সেট পিস, যেটাকে আরো ভালো কাজে লাগানোর সুযোগ হয়তো ভুটানের সামনে ছিল, তবে তাদের ক্যাপ্টেন যে ডেলিভারিটা দিয়েছেন শেষ পর্যন্ত সেটা খুব একটা কাজে দেয়নি। আপনি ভুটানের লাস্ট ম্যাচের কথা বলছিলেন। এই মাঠে 2019 সালে ভুটান 2টা ম্যাচ খেলেছিল আলটিমেটলি। সেই 2টা ম্যাচে বাংলাদেশ জিতেছিল, একটা ছিল 2-0 এবং আরেকটা 4-1। সেই 4-1-এর জয়টা বাংলাদেশের ভুটানের এগেনস্টে সবচেয়ে বড় ব্যবধানের জয়। অবশ্য সেই বাংলাদেশ আর এই বাংলাদেশে রাত দিন ফারাক আছে বটে। ভুটানের কাছ থেকে আমরা সেই ধরনের প্রেসিং দেখতে পাচ্ছি না, যেটা খুবই স্বাভাবিক। ভুটান সাধারণত এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে খেলে খুব একটা অভ্যস্ত নয়। এই ক্ষেত্রে হামজা ফাউলটা করেছেন, যে কারণে ফ্রি কিক। তবে দ্যাট ওয়াজ ফেয়ার এনাফ, যে কারণে এই রেফারিকে কার্ড দেখানোর মতো পরিস্থিতি তিনি মনে করেননি। সেই ফাউল সিচুয়েশনটা বডিলি তিনি আলটিমেটলি ব্লক করে দিয়েছিলেন। কিংবা চাইছিলেন ঘুরে হামজাকে কাটিয়ে যাওয়ার, যে কাজটা শেষ পর্যন্ত তার ঠিকঠাক হয়নি। হামজাই আরও একবার লিড করছেন। কাকে কোথায় থাকতে হবে, মাঠের কোচ তিনি, মাঠের নেতাও তিনি। ইংল্যান্ডের এইজ লেভেলে খেলা হয়েছে, অর্থাৎ ইংল্যান্ডের এইজ লেভেল টিমে খেলেছেন হামজা চৌধুরী। তবে শেষ পর্যন্ত এই বাংলাদেশের টানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.